হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দাদা ক্লাস। 50-50 করা ছিলাম, এর আমি অলরেডি ফার্স্ট পার্ট করে দিয়েছি, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট আমি করে দিয়েছি গত ভিডিওতে। আজকে তোমাদের ফোর্থ পার্ট করাবো, এটা হচ্ছে 11 দাগ থেকে হবে। আচ্ছা 11 দাগে কি বলছে দেখো, রায় মার্টিন 50-50 রায় মার্টিন 50-50 সলিউশন 11 যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার এবং ক্ষেত্রফল 36 বর্গমিটার হলে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। দেখো বলেছে বাহুর দৈর্ঘ্য x মিটার, আর বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তোমরা জানো ক্ষেত্রফল কি হবে, বাহুর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হবে বাহুর স্কয়ার মানে x স্কয়ার, সেটা ইকুয়াল টু দেয়া আছে কত 36। তাহলে এটাকে আমার দ্বিঘাত সমীকরণে নিয়ে যেতে হবে। তো দ্বিঘাত সমীকরণে নিয়ে যেতে গেলে আমি আগেই বলে দেই যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখানে কি হতে হবে, a যেন নট ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা কি করব, দেখো দ্বিঘাত সমীকরণের ডান দিকে কি থাকে 0, তার মানে আমাদের এটাকেও ডান দিকে 0 করতে হবে। তো 36 কে আমি বাম দিকে নিয়ে আসবো, তাহলে x স্কয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। এটা হবে আমাদের সেই দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে চলে এসো নেক্সট কোশ্চেনে। 12 দেখো, 12তে বলেছে দেখো যে x - 1 x - 2 লেস 0, x - 1 x - 2 লেস 0। এখান থেকে আমাদের x এর মান বলতে হবে কোন রেঞ্জের মধ্যে থাকবে, অর্থাৎ x এর মান কত থেকে কতর মধ্যে থাকবে। ভালো করে দেখো, একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো তোমাদের, যে দুটি সংখ্যার গুণফল যদি 0 থেকে ছোট হয় মানে ঋণাত্মক হয়, তাহলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দুটোই পজিটিভ হলে কখনোই 0 থেকে ছোট হবে না, দুটোই নেগেটিভ হলেও 0 থেকে ছোট হবে না। দেখো দুটো পজিটিভ সংখ্যা 2 আর 3 গুণ করো, কত হয় 6, সে কখনোই 0 থেকে ছোট হয় না, ঠিক আছে। আবার তুমি দুটো নেগেটিভ সংখ্যা গুণ করো, সেক্ষেত্রেও কত হচ্ছে 6, তার মানে সেটাও কিন্তু 0 থেকে ছোট হচ্ছে না। তাহলে 0 থেকে ছোট হতে গেলে কি হতে হবে, একটা পজিটিভ হতে হবে আর একটা নেগেটিভ হতে হবে। সাপোজ আমি দেখাই 2 পজিটিভ আর 3 নেগেটিভ, দেখো কত হয় -6, 0 থেকে ছোট। বা 2 নেগেটিভ 3 পজিটিভ, সেক্ষেত্রেও কিন্তু -6, 0 থেকে ছোট। তাহলে এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা আমরা এখানে স্যাটিসফাই করাবো। তো আমরা প্রথমে এক কাজ করি, x - 1 0 থেকে ছোট করছি আর x - 2 0 থেকে বড় করছি, ঠিক আছে। তো আমরা এটাকে নেগেটিভ ধরছি, এটাকে পজিটিভ ধরছি, দেখি কি হয়। এখানে x এর মান আসছে কত, x এর মান আসছে 1 এর থেকে ছোট, আর এখান থেকে x এর মান আসছে দেখো 2 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে ছোট আবার 2 এর থেকে বড়, এরকম সম্ভব বাস্তবে? 1 এর থেকে ছোট 2 এর থেকে বড় সম্ভব না। তো 2 এর থেকে বড় বললে 3 এ চলে যাচ্ছে, আর 1 এর থেকে ছোট বলছে, তার মানে মাইনাসের দিকে চলে যাচ্ছে, তার মানে আমাদের এটা হবে না। তাহলে আরেকটা কি হবে, এর অথবা আমরা কি করব, এর অথবাই আমরা করব কি, আমরা এবার x - 1 টাকে 0 থেকে বড় নেব, আর আমরা সেকেন্ড x - 2 টাকে 0 থেকে ছোট করব, দেখি কি হয়। দেখো এখানে আসছে x এর মান 1 এর থেকে বড়, এবং এই জায়গাটায় আসছে x এর মান কিন্তু 2 এর থেকে ছোট। দেখো x এর মান 1 এর থেকে তোমার বড় হচ্ছে আর 2 এর থেকে ছোট হচ্ছে, এই রেঞ্জের মধ্যে থাকবে x এর মান, এই রেঞ্জের মধ্যে থাকবে x এর মান, এর মধ্যে থাকবে, অর্থাৎ 1 এর থেকে বড় হবে আর 2 এর থেকে ছোট, অর্থাৎ এই দিকে যাবে আর 2 এর থেকে ছোট, এই মানে এই ঘরের মধ্যেই থাকবে। ওকে, তাহলে সঠিক উত্তর হবে কি, 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট। তো চলে এসো এবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে, দুটোই অঙ্ক একেবারেই আলাদা ছিল। 13 দাগের যে অঙ্কটা, এটাও একদম আলাদা। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে আমাদের দেখাতে হবে যে x প্লাস b বাই 2a, x প্লাস b বাই 2a এর হোল স্কয়ার ইকুয়াল টু কত। দেখ কিভাবে করবে, তাহলে আমাদের এটাকে পূর্ণবর্গ আকারে নিয়ে যেতে হবে। আমাদের ফার্স্ট এটাকে নিয়ে আসবো পূর্ণবর্গ আকারে। প্রথমে আমি কি করব, সবাইকে a দিয়ে ভাগ করব। তাহলে x স্কয়ার প্লাস b বাই a x প্লাস c বাই a ইকুয়াল টু 0। কি করলাম, সবাইকে a দিয়ে ভাগ করে দিলাম। এবার এটাকে আমি হোল স্কয়ার টার্মে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাচ্ছি দেখো, আমি লিখলাম x স্কয়ার প্লাস এর পাশে একটা 2 নিলাম আর উপর নিচে একটা 2 নিলাম, এই
দেখো একটা 2 গুণ করলাম, একটা 2 ভাগ করে দিলাম। এটাকে এইভাবে লেখা যায়। এটাকে এইভাবে লিখে কি লাভ হবে ভালো করে দেখো। তাহলে a স্কয়ার প্লাস 2a, আর এই অংশটা আমরা কি দেখতে পাচ্ছি তাহলে b, তাহলে এটাকে আমরা করব b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এই যে জিনিসটা এটা অঙ্কের মধ্যে ছিল না, তাই এটাকে আমি শেষে কি করে দেবো মাইনাস করে দেবো। আর একটা জিনিস অঙ্কের মধ্যে ছিল সেটা কি c বাই a, তো c বাই a এটা আমাদের বসাতে হবে ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এই অংশটা দেখো আমাদের এই বইয়ে যেটা দিয়েছে, আমাদের প্রশ্নে যেটা দিয়েছে সেটা চলে আসছে কি x স্কয়ার x প্লাস b বাই 2a হোল স্কয়ার। তাহলে বাকি থাকছে কি এই দুটি অংশ। এই দুটি অংশকে কিভাবে আমরা লিখতে পারি b স্কয়ার বাই 4a স্কয়ার প্লাস c বাই a এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যদি আরেকটা লাইন করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি করব এই দুটোকে ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে হয়ে যাবে b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a। এটাই হচ্ছে কিন্তু আমাদের সেই শূন্যস্থানের উত্তর। ওকে, তাহলে আমাদের পরপর 3টি অঙ্ক হয়ে গেল। আর এই 3টি অঙ্কই ছিল একটু তোমাদের ক্ষেত্রে টাফ। আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। আর নেক্সট কোশ্চেন হচ্ছে একটি অত্যন্ত সহজ কোশ্চেন, যে কেউ এটা উত্তর করে দিতে পারবে। আচ্ছা, তোমাদের টোকা হয়েছে কি নিচের দিকে? আচ্ছা চলো রেখে দিলাম খানিকটা। এবার দেখো যে কোশ্চেনটা আছে এটা অত্যন্ত সহজ, যে কেউ বলো দেখি। এখানে বলছে যে 14 দাগে যে কোশ্চেনটা সেটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 7x, x স্কয়ার ইকুয়াল টু 7x এর একটি বীজ দেয়া আছে 7, তাহলে অপর বীজ কত? একটি বীজ 7 হলে অপর বীজ কত? আচ্ছা এক কাজ করো, x স্কয়ার 7x কে বাম দিকে নিয়ে এসো, ডান দিকে কি হবে 0। এবার এখান থেকে কি কমন আসবে সবাই বলো? x কমন আসবে। x কমন নিলে পড়ে থাকবে কি x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি x ইকুয়াল টু 0 করি আর এদিকে x মাইনাস 7 ইকুয়াল টু 0 করি, তাহলে দেখো ডান দিকটা 7 দিয়ে দিচ্ছে, ডান দিকটা 7 দিয়ে দিচ্ছে, কিন্তু বাম দিকটা কি দিচ্ছে 0। তাহলে আমাদের প্রশ্ন বলেছে একটি উত্তর যদি 7 হয়, মানে একটি বীজ যদি 7 হয়, তাহলে অন্য বীজ কি হবে? উত্তর কি হবে তাহলে 0। নেক্সট কত দাগ হবে এবার? 15 দাগ। 15 দাগে যে কোশ্চেনটা দিয়েছে দেখো ax স্কয়ার প্লাস bx, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ আদর্শ যে দ্বিঘাত সমীকরণ। b স্কয়ার মাইনাস 4 কে কি বলা হয়? b স্কয়ার মাইনাস 4ac কে কি বলা হয়? বলে একে কি বলা হয়? নিরূপক বলা হয়। এটাকে বলা হয় নিরূপক। ব্যাস, আর কিছু নেই, এটা এতটাই সহজ ছিল এটা। এরপর চলে আসবো নেক্সট কোশ্চেনে 16 দাগে। বলছে ax স্কয়ার প্লাস 2bx যে ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণে বীজ দুটি বাস্তব ও সমান হলে b স্কয়ার কি হবে? বীজ দুটি বাস্তব ও সমান হলে কি হয়? নিরূপকটা 0 হয়। বীজ দুটি বাস্তব ও সমান হলে নিরূপকটা 0 হয়। তো আমাদের এখানে দেখবো নিরূপকটা 0 করে b স্কয়ারটা কত আসছে। তো আমাদের এখানে নিরূপক মানে কি? নিরূপক মানে কি দেখে নাও, b স্কয়ার মাইনাস 4ac এটাকে নিরূপক বলা হয়। আমাদের b স্কয়ার মানে কি 2b স্কয়ার, 2b এর হোল স্কয়ার মাইনাস 4, a মানে আমাদের কত? a মানে কত? এই c মানে কত? c, এটা ইকুয়াল টু কি হয় 0 হয়। তাহলে এটা আসছে কত? 4b স্কয়ার, আর এদিকে 4ac। ওকে, উভয় দিকে আমরা যদি 4 4 কেটে দেই তাহলে কি হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু ac। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর কি হবে ac। আমাদের শূন্যস্থান আমরা বসিয়ে দেবো ac উত্তর। ব্যাস, বুঝে নেবে, বুঝতে না পারলে বলবে, না বুঝতে পেরেও চুপচাপ বসে থাকি, রেকর্ডিং হচ্ছে, বাবা দেখবে কোনি, হয়তো বাড়ির লোকে জেনে যাবে কোনি আমি কিছু পারি না টিউশনে, এসব কিছু ভেবো না যেন। এরপর কত দাগ হবে? 17। 17 দাগে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে যে 4x স্কয়ার প্লাস 20x, ঠিক আছে, প্লাস 25 ইকুয়াল টু 0
এর বীজদ্বয় কি হবে, মানে এই সমীকরণকে সমাধান করবে, দুটো বীজ পাবে, সেই বীজগুলো কি হবে সেটা বলতে হবে। তো সিম্পল সমাধান করলে আমাদের হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 25 আর 4, 25 আর 4 গুণ করলে তোমার আসছে 100, 100 ভেঙে 20 করতে হবে। তো 100 ভেঙে 20 করতে হবে, বলো কেউ একজন বলো দেখি। 10 যোগ 10, ভেরি গুড। 10 যোগ 10, 10 10 100, 100 ভেঙে 20 করা যাবে। তো সিম্পলি এটা আমি করে দিচ্ছি, এটা তোমরা সবাই জানো। আর কয়েক মাস পর মাধ্যমিক পরীক্ষা, নিশ্চয়ই এখন মিডল টার্ম ফ্যাক্টর শিখবে না। তাহলে 2x আমি কমন নিলাম, তাহলে 2x প্লাস 5, আর এটা হচ্ছে এখান থেকে আসবে কত, 5 কমন আসবে, তাহলে 2x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার 2x প্লাস 5 আবার কমন আসবে, তাহলে 2x প্লাস 5 আবার একটা হলো ইকুয়াল টু 0। তাহলে সেম জিনিস দুটো চলে আসছে, তাই একই উত্তর আসবে দুটো। তাহলে আমরা কি করতে পারি, 2x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে 2x ইকুয়াল টু -5, তাহলে x ইকুয়াল টু -5/2। আর একটা উত্তর সেই সেমই হবে, 2x প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু -5, তাহলে x ইকুয়াল টু -5/2। সেম উত্তর, সেম দুটোই কিন্তু সেম উত্তর আসবে। এটা কত দাগ জানো, 17 দাগ। এখানে কি প্রশ্ন করেছে যে বীজদ্বয় কি হবে বলেনি, এখানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে বীজদ্বয় কেমন হবে, বীজদ্বয়ের ক্যারেক্টার কেমন হবে। দেখো বীজদ্বয় কি হবে বললে এটা ঠিক আছে, আর বীজদ্বয় কেমন হবে বললে আর কি তোমাকে বার করতে হবে bs -4ac কেমন হয়েছে সেটা দেখতে হবে। অর্থাৎ এটা এইভাবে করলে বেটার হতো। দেখো সেটা আমরা একটু করে দেই। এখানে আমরা দেখব b² মানে 20² -4ac, মানে এটা ক্যালকুলেশন করব, করলে কত হবে 400 মাইনাস এটা হচ্ছে কত 400, তাহলে কত আসছে 0। তাহলে নিরূপক, আমরা নিরূপক বার করে দেখলাম, এই সমীকরণের নিরূপক 0 হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব ও সমান। নিরূপক 0 আসলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়। আর যদি বলে বীজদ্বয় কি কি, তাহলে এই সমাধান করবে। আর যদি বলে বীজদ্বয় বলে শূন্যস্থান দেয়, তাহলে বলতে হবে বীজদ্বয়ের ক্যারেক্টার অ্যাকচুয়ালি। সো বীজদ্বয়ের ক্যারেক্টার কি হবে, নিরূপকটা আমাদের দেখতে হবে কত হয়। ওকে, সো এখানে আসছে 0, তার মানে বীজদ্বয় আমরা বলবো বাস্তব ও বীজদ্বয় বাস্তব ও সমান। এরপরে চলে এসো নেক্সট কোশ্চেনে। 18 দাগে যে কোশ্চেনটা দিয়েছে যে -4,7 বীজ বিশিষ্ট একটি সমীকরণ তৈরি করতে হবে। তো তোমাদের একটা সূত্র দিয়ে দিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, তোমরা নিশ্চয়ই ফার্স্ট ভিডিওটা দেখেছিলে। সেখানে বলেছিলাম যে দুটি বীজ আলফা ও বিটা হলে সমীকরণটা কি হয়। দুটি বীজ আলফা ও বিটা হলে সমীকরণটা x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0, যদি দুটি বীজ আলফা বিটা হয়। তো আমাদের এই অঙ্কে দুটি বীজ আলফা বিটা না দিয়ে কি বললো, একটি বীজ হচ্ছে -4 আর একটি বীজ হচ্ছে 7। তাহলে আমাদের সমীকরণটা কি হবে, আমরা আলফা বিটার জায়গায় -4 আর 7 বসিয়ে দেবো। তাহলে হবে x² মাইনাস, বলো -4 প্লাস 7x প্লাস -4 ইনটু 7 ইকুয়াল টু 0। এটা হবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি x², এখান থেকে ভিতরে আসবে তোমার 3, তাহলে -3x, আর এখান থেকে আসবে -28, এটা টু 0। তাহলে আমাদের উত্তর আসছে x² -3x -28, x² -3x -28 ইকুয়াল টু 0। ওকে ফাইন। এবার চলে এসো নেক্সট কোশ্চেনে 19 দাগে, দেখবো কি বলছে। 19 দাগে যেটা বলছে সেটা বলছে যে x² -28x plus 187 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ দিয়েছে, এই সমীকরণের বীজগুলি কেমন হবে, বীজগুলি হলো বলেছে। তার মানে তোমার নিরূপক বার করে 0 দেখাতে বলেছিলাম একটা, বীজদ্বয় বললে ওটা বার করতে হবে বীজদ্বয় বাস্তব সমান নাকি। আর যদি বলে বীজগুলি হলো, তাহলে তোমাকে এখানে মিডল টার্ম ফ্যাক্টর করে সমাধান করতে হবে। তো আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব, বলো আমরা 187 থেকে 28 করব, বলো মাইনাস মানে 17 প্লাস 11,
17 আর 11 গুণ করলে 187 হয়, ঠিকই বলেছে। আর 17 11 যোগ করলে কিন্তু 28 হয়, তার মানে আমাদের এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে সিম্পলি মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। 17x - 11x প্লাস 187 ইকুয়াল টু 0। লক্ষ্য রাখবে যারা দুর্বল আছে তারা দেখো এইখানে মাঝখানে কিন্তু প্লাসটা তোমরা প্লাস রাখো, এটা কিন্তু প্লাস হবে না, কারণ এখানে মাইনাস থাকলে ভিতরের চিহ্নটাও পাল্টে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। এবার কমন নিতে হবে, তো কি কমন আসবে বলো দেখি, কি কমন আসবে? x কমন আসবে। সো x কমন আসলে হচ্ছে x - 17 মাইনাস এখান থেকে কত কমন আসবে? 11। সো 11 আমরা কমন নিলে হবে x - 17 ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে নিচে পর্যন্ত? ওকে, তাহলে এবার আমি উপরে চলে যাচ্ছি, এখানে আমরা আবার কমন নেব। কি কমন নেব? x - 17 আর এদিকে থাকছে x - 11, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমাদের একটা উত্তর চলে আসবে, x - 17 ইকুয়াল টু 0 করবে, এদিকে x - 11 ইকুয়াল টু 0, তাহলে x এর মান আসবে 11 আর এদিকে x এর মান আসবে 17। এই দুটো উত্তর কিন্তু এখানে চলে আসবে। এন বলেছে বীজদ্বয় কি কি, তাহলে উত্তর হবে বীজদ্বয় হবে 17 আর 11। লাস্ট আজকে আমি এখানে 20 দাগ পর্যন্ত করব, তো লাস্ট দেখব লাস্ট দাগে কি আছে। মুছে দেই নিচেটা। তো 20 দাগে যেটা বলছে সেটা হচ্ছে যে ax² bx + c = 0 সমীকরণটির বীজদ্বয় হবে ড্যাশ যদি এটা গ্রেটার 0 হয়। একেবারে পাতি কোশ্চেন, অসাধারণ ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় কিন্তু একটা প্রতি বছর থাকে। এখানে কি বলছে x² + bx + c = 0, এই সমীকরণে একটা শর্ত দিয়েছে, শর্তটা হচ্ছে b² - 4ac গ্রেটার 0 হলে এখানে বলেছে যে বীজদ্বয় কেমন হবে, বীজদ্বয় কেমন হবে সেটা আমাদের বলতে হবে, বীজদ্বয় কেমন। তো তোমরা সবাই জানো এটা যে b² - 4ac = 0 হলে বীজদ্বয় বাস্তব সমান, আর গ্রেটার 0 হলে কি হয় বলো তোমরা? বাস্তব অসমান। আর লেস 0 হলে সাথে সাথে সেটাও বলো কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে আমাদের এখানে কি হবে? বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই থাকবে, আমি নেক্সট পার্টে তোমাদের আমি আবার 21 দাগ থেকে শুরু করবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।